বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব। এবারও বাংলার ভাগ্যে শিখে ছিল না পূর্ণমন্ত্রীর পদ। শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার দুজনই প্রতিমন্ত্রী, অর্থাৎ সেই 2019 সালে এ রাজ্য থেকে 18টি আসন পাওয়া বিজেপির ভাগ্যে যে চারজন মন্ত্রীর পেয়েছিলেন, তারা প্রত্যেকেই ওই কটাক্ষ করে বিরোধীরা বলতেন হাফ প্যান্ট পরা মন্ত্রী। তেমনই কি হাফ প্যান্ট পরা মন্ত্রী পেলেন? এটা কিন্তু একটা বড় প্রশ্ন, এবং এই কটাক্ষের মুখে কিন্তু এবার আবারও পড়তে হবে, বিশেষ করে তৃণমূল এবং এ রাজ্যের বামেদের কাছে। এখন প্রশ্ন হলো যে 2019-এর পর 2021 সালে এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন পূরণ হয়নি। তারপরে তারা আবার এ রাজ্য থেকে 30টি আসন টার্গেট করেছিল, কিন্তু তখন ওই চারজন পূর্ণমন্ত্রী দেওয়া হয়নি, চারজন প্রতিমন্ত্রী দেওয়া হয়েছিল। এবং তাদের কাজ, প্রতিমন্ত্রীদের কাজ সকলেই জানেন। তো সেই জায়গা থেকে এ রাজ্যের শিকে ছিল না কোনো পূর্ণমন্ত্রীর পদ। কেন? এটা নিয়ে কিন্তু বিজেপি নেতা তো বটে, বিজেপি কর্মীদের মনেও প্রশ্ন। তাহলে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এ রাজ্যকে কোন চোখে দেখছে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। তারা কি আদৌ চায় 2026 সালে এ রাজ্য থেকে বিজেপি ফের ক্ষমতায় আসুক? তারা নিশ্চয়ই কি সেটা চাইছেন না বলে কিন্তু অনেকেই মত ব্যক্ত করেছেন। কারণ প্রত্যেকেই টেলিভিশনের সামনে প্রতীক্ষা করেছিলেন যে অন্তত এবার হয়তো বাংলার ভাগ্যে একজন পূর্ণমন্ত্রী পাবেন। কিন্তু সেখানে দেখা গেল দুজনকে যে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো, তারা কেউ পূর্ণমন্ত্রী নয়। একজন হচ্ছে মতুয়া অধ্যুষিত বনগাঁ কেন্দ্রের সাংসদ শান্তনু ঠাকুর, যিনি আগেরবার জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন, এবং এইবার তাকে কোন দপ্তর দেওয়া হবে যদিও জানা যায়নি, কিন্তু তিনি রাজ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। এবং আরেকজন সুকান্ত মজুমদার, তিনি রাজ্য সভাপতি ছিলেন, বিজেপি রাজ্য সভাপতি। এই রাজ্যের বিজেপির যে ফল খারাপ হয়েছে, অর্থাৎ 30 তো বাদ দিন, 30 তো বাদ, কিন্তু 18টি আসনও ধরে রাখতে পারেননি সুকান্তর নেতৃত্বে। তাই কি তাকে ওই একটি পদ দিতে হবে? তাই তাকে ওই প্রতিমন্ত্রীর একটি পদ দিয়ে তাকে সরানোর ব্যবস্থা করা হলো? এটাও কিন্তু একটা প্রশ্ন। সেই সঙ্গে প্রশ্ন, 2026 সালে যদি এ রাজ্যে আদৌ কি বিজেপি চাইছে যে তৃণমূল সরকারকে উৎখাত করতে, বা তৃণমূল সরকারের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করতে? তবে তাহলে কেন একজন প্রতিমন্ত্রী বাংলা পাবে না? সত্যি তো এই বাংলা থেকে 12 জন যে সাংসদ বিজেপি দিয়েছে, গেছে, তাদের মধ্যে কি একজনের কি যোগ্যতা নেই পূর্ণমন্ত্রী হওয়ার? কেন তাহলে বাংলাকে বঞ্চনা করা হলো? তাহলে তৃণমূল কংগ্রেস, আহ, কংগ্রেস এবং বামেরা এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলবে আগামী দিনে। বাংলা ফের মন্ত্রিসভা থেকে বাংলাকে বঞ্চনা করা হয়েছে। নাম কা ওয়াস্তে যে যাদের মন্ত্রী করা হয়েছে, তারা হাফ প্যান্ট পরা মন্ত্রী, এটাই কিন্তু বলা হবে। এবং সত্যি সত্যি যে এই আমরা দেখেছিলাম যে যখন বাজপেয়ী সরকারের রেলমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পূর্ণমন্ত্রী হয়ে তিনি কত কাজে বাংলার জন্য কিভাবে তিনি কাজ করেছিলেন, এবং তারপর থেকে তিনি যে রেল প্রকল্পগুলো এনেছিলেন, হ্যাঁ, তারপরে কিন্তু এ রাজ্যে ক্ষমতায় আসার পেছনে সেটা কিন্তু একটা বড় কাজ করেছিল। তাই এ রাজ্যে আগামী দিনে যে পূর্ণমন্ত্রী দেওয়া হলো না, বিজেপির তরফে কাউকে এ রাজ্যে পূর্ণমন্ত্রী করা হলো না, তাহলে কি বিজেপি চাইছে না যে আগামী দিনে এই বাংলা থেকে তারা তৃণমূলের বিরুদ্ধে তারা কোনো রকম উৎখাত করার, উৎখাত হোক? তারা কি চাইছে না? অর্থাৎ 2019 সালে যে 18 জন সাংসদ, সেই 18 জন সাংসদ থাকাকালীন যে যা 2024 সালে আহ 12 জন সাংসদ থাকাকালীনও তাই, এটা কিন্তু এখন
প্রশ্নের মুখে পড়বে। এবং উল্লেখযোগ্যভাবে আজকে যে মন্ত্রিসভা, মোদী মন্ত্রিসভা, সেখানে আমরা দেখলাম যে বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন। ছিলেন রাষ্ট্রপতি, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহে, ছিলেন মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মইজু, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ কুমার জগন্নাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকুমার দহল এবং নেপালের প্রেসিডেন্ট পুষ্পকুমার দহল ও প্রধানমন্ত্রী শেরিং তোরগে, আহ সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আসিফ আহ উপস্থিত ছিলেন এই আহ, আহ, মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে আমরা দেখলাম। আর এইবারে এই রাজ্য থেকে সুকান্ত মজুমদার, যেহেতু তিনি দলের রাজ্য সভাপতি ছিলেন, সেই সুকান্ত মজুমদারকে সরানোর জন্যই কি তাকে প্রতিমন্ত্রী করা হলো? এটা যেমন একদিকে প্রশ্ন উঠছে, এবং আরেকদিকে সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, জগৎ প্রকাশ নাড্ডা, এইবারে কিন্তু বিজেপি আহ যে একক সংখ্যাগরিষ্ঠতা 272টি আসন সেটা পায়নি, 240-এ থেমে গেছে। অর্থাৎ সারা ভারতবর্ষে বিজেপির যে ঝড় ছিল সেই ঝড় কোথাও একটা স্তীমিত হয়ে গেছে। তার জন্য কি জগৎ প্রকাশ নাড্ডাকেও এবার আহ সর্বভারতীয় সভাপতির পদ থেকে সরানো হবে বলে তাকেও পূর্ণমন্ত্রীর পদে আনা হলো? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এবং সেই সঙ্গে দুজন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং মনোহর লাল খাট্টার, এই দুজনকেও কিন্তু আহ পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করানো হয়েছে। এবং যেটা আহ আহ, কথা হচ্ছিল যে আহ, আহ, দুই যে মোদী মন্ত্রিসভার এবারে যারা এনডিএ শরিক, সেই দুই শরিক জেডিইউ এবং টিডিপি, তাদের মধ্যে রাজীব রঞ্জন সিং এবং রামমোহন নাইডু পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। জেডিএস এর এইচ ডি কুমারস্বামী শপথ নিয়েছেন পূর্ণমন্ত্রী হিসেবে। এলজেপি চিরাগ পাসওয়ান শপথ নিয়েছেন, আমরা যেটা দেখতে পেয়েছি। এবং মোদী মন্ত্রিসভায় সুব্রমণিয়াম জয়শঙ্কর আমলা, আহ তাকে কিন্তু এবার মন্ত্রিসভা শপথ নিতে দেখা গেছে। নির্মলা সীতারামন, তাকেও কিন্তু মন্ত্রিসভার শপথ নিতে দেখা গেছে। এখন দেখার যে পীযূষ গোয়েল তিনিও নিয়েছেন, ধর্মেন্দ্র প্রধান, মোট দেখা যাচ্ছে যে 71 জন, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 71 জন শপথ নিয়েছেন। এবং তাদের মধ্যে 27 জন ওবিসি, 10 জন এসসি, 5 জন এসটি। হ্যাঁ, অর্থাৎ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যেই যাতে এই যে মন্ত্রিসভার যে আহ মন্ত্রিত্ব, আহ, যে ভাগ বাটোয়ারা করা হয়েছে, সেটা কিন্তু একটা সামঞ্জস্য রেখে করা হয়েছে। এখন প্রশ্ন হলো যে দেখা যে যেটা বলা হচ্ছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলে, এবং এই তৃতীয়বারের প্রধানমন্ত্রীত্বে তার কাছে বড় চ্যালেঞ্জ কিন্তু শরিকদের নিয়ে চলা। যদিও তিনি ইতিমধ্যেই তিনি এনডিএ সরকার তৃতীয়বারের পরপর 3বার এনডিএ সরকার হচ্ছে বলে তিনি বলেছেন, কিন্তু গত দুবারে তিনি কিন্তু তার মতন করে চালিয়েছেন। তিনি যখন আহ আহ, গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখনও আমরা দেখেছি যে আহ, তিনি তার মতন করে একক কৃতিত্বে তিনি সরকার চালিয়েছিলেন। কিন্তু এইবারে তাকে কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। কিন্তু সেটাও দেখার যে সত্যি সত্যি আহ যে প্রশ্নগুলো বারবার করে উঠছিল, যে শরিকদের নিয়ে চলতে পারবেন কিনা। পথ চলা তো শুরু হলো, কিন্তু যতদিন না এই পথ চলা যেহেতু শুরু হলো, সেটা আগামী 6 মাস। তো সরকার এখন স্থায়িত্ব আছে, এখন আহ, আহ, যে মন্ত্রিসভা গঠন হবে, এবং মন্ত্রীরা শপথ নিয়ে এবার দপ্তর বন্টন হবে, তারপরে তো সংসদে তাকে প্রমাণ দিতে হবে তার আহ, আহ, কতজন রয়েছে। কিন্তু ইতিমধ্যে 300 জন সাংসদ রয়েছে বলে বিজেপি, এনডিএ 300 জন, সমস্ত শরিক মিলে 300 জন সাংসদ তাদের সঙ্গে রয়েছে বলে জানাচ্ছে বিজেপি। এখন দেখার যে কি হয়। সেটা যেমন একদিকে, তেমনি অন্যদিকে আরেকটি বড় প্রশ্ন যেটাই, সেটি হচ্ছে যে বিরোধীরা এবার কি করবে। আহ আপাতত 6 মাস তো কিছু করা যাবে না, 6 মাস পরেই বোঝা যাবে যে এই সরকার কোন পথে এগোচ্ছে, কি চলছে। তবে হ্যাঁ, এটা ঠিক যে প্রতিরক্ষা, অর্থ এবং রেল,
এবং যে যে দপ্তরগুলো আর কি প্রধান, সেই দপ্তরগুলো কিন্তু বিজেপি নিজের হাতেই রাখছে। এবং যেভাবে আমরা দেখলাম মন্ত্রিসভার শপথ হলো, তাতে কিন্তু উম বলাই যায় যে এই দপ্তরগুলো, গুরুত্বপূর্ণ দপ্তরগুলো কিন্তু মোদী নিজের হাতেই রাখছেন বা বিজেপি নিজেদের হাতেই রাখবে। শরিকদের কিন্তু সেভাবে খুব বড় দপ্তর বা গুরুত্বপূর্ণ দপ্তর কিন্তু ছাড়া হবে না। এখন দেখার যে এই সরকারের স্থায়িত্ব সত্যি সত্যি 6 মাস তো এখন আপাতত এই সরকার চলবেই। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দিয়ে এই সরকার এখন চলুক, সেদিকেই আমাদের নজর থাকবে। কিন্তু প্রশ্ন একটাই, যে এবারও কিন্তু বাংলার ভাগ্যে শিখে ছিল না পূর্ণমন্ত্রীর পদ। এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এবং সেই প্রশ্নেই কিন্তু আবারও যে কেন্দ্রের বঞ্চনা, সেই কেন্দ্রের বঞ্চনা কথা বলবেন বিরোধীরা। এবং সেটাকে বাংলার বিজেপি নেতারা কিভাবে তার মোকাবিলা করুন, সেদিকে এখন আমাদের নজর থাকবে। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।